তন্ময় ভাইয়ের নানু এসেছে, কণ্ঠে মধুরতা। সমস্যা হচ্ছে না তো কোনো? রবি আপু উঠে হেসে জবাব দিলেন, সমস্যা হচ্ছে না নানু। মাশাআল্লাহ, দীপ্ত বড় হয়ে গেছে দেখছি। বিয়ের সাথে দিতে হবে নাকি ছোট সাহেবের? দীপ্তর বড় গলার জবাব। এখনো অনেক দেরি, আরও বড় হতে হবে তন্ময় ভাই রবিন ভাইয়ের মতো, তখন বিয়ে করব। আচ্ছা, আর প্রেম প্রেম কয়টা করবে? দীপ্ত লজ্জা পেল, আমতা আমতা করল। করতে তো এখনই ইচ্ছে হয়। নানু আবারও প্রশ্ন করলেন। আটকাচ্ছে কে? দীপ্তর অসহায় কণ্ঠ। আমি ছোট, মেয়ে ভালো লাগে বড়। রবিন ভাইয়ের থাপ্পড় পড়ল দীপ্তর ঘাড়ে। হঠাৎ ভাইয়াকে দেখে দীপ্ত ভরকে যায়, দ্রুত নানুর পেছনে চলে যায়। নানু আর রবি আপু হাসছে, আর আমার তো হাসতে হাসতে ব্যালেন্স হারিয়ে গিয়েছে। ছেলেটা এত পাক না। রবিন ভাই চোখ রাঙালেন। এগুলো কই শিখছিস? তোমার থেকে তুমি না প্রেম করো বড় বড় আপুদের সঙ্গে? মান ইজ্জত খেয়ে দিল। আমি আর রবি আপু আর চোখে তাকালাম। এইটা হচ্ছে কারণ যে কেউ দীপ্তর সাথে লাগতে যায় না। এই ছেলে সকলের সব জানে এবং হুট করে সব বলে দেয়। নানু তন্ময় ভাইকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই তন্ময় ভাই দফা রফা। আরিফ তন্ময় ভাইয়ের বড় মামার বড় সন্তান। এর সাথে কথা আমার ইহকালেও হয়নি, কখনো চোখেই পড়েনি, পড়বে কি করে? আমার অর্ধেক বয়স গিয়েছে তন্ময় ভাইকে বকতে বকতে। আশপাশ পর্যবেক্ষণ করার সময় কোথায় পেলাম, অথচ সেই আরিফ আজ কথা বলতে এসেছে। কি অবস্থা ওর? ইতস্ত গলায় জবাব দিলাম, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার? ভালো নেই, কিন্তু ভালো থাকবো যদি তুমি আমাকে একটা সাহায্য করো। সামর্থ্য থাকলে। বাবা, এত কঠিন কিছু না, সিম্পল। লিসেন, ওই যে হোয়াইট ড্রেসের মেয়েটা দেখছো, শি ইজ মাই গার্লফ্রেন্ড। রেগে আছে, ফোন রিসিভ করছে না, আর ওখান থেকে নড়ছেও না। আর তুমি তো জানো আমার চাচার আশেপাশে, ওর সাথে এখানে কথা বলা ইম্পসিবল। নাও ইউ হ্যাভ টু ডু ইজ, ওকে গিয়ে একটা মেসেজ দেবে, পারবে? সিম্পল তো। কারো কাজে আসা ভালো, হেল্প করা সয়াব। আচ্ছা, কি বলবো? আরিফ ভাইয়া একটু কাছে আসলেন, ধীরে বললেন, আরিফ বাড়ির পেছনে অপেক্ষা করছে, দ্রুত না আসলে সে চলে আসবে। এভাবে বললে হবে? লাগাতার মাথা দুলালাম, সাহস নিয়ে 4 পা সেই সাদা ড্রেসের দিকে। সামনে সুমনা হাজির। তন্ময় ভাই কোথায় ওরু? আমি তাকে নিয়ে বসে, সে কি আমায় বলে যাওয়ার মানুষ? এখন যা কাজ আছে বলতে বলতে ওকে ছাপিয়ে মেয়েটির দিক আসলাম। আমাকে দেখে অবাক হলো, পরক্ষণে হাসলো। হেই ইউবাল। আরাবি, হাউ অ্যাবাউট ইউ? লিজা, নাইস টু মিট ইউ। ইয়েস, আমি একটি মেসেজ নিয়ে এসেছি আরিফ ভাই হতে। সাথে সাথে আপুটা মুখ ফেরালেন, চোখ কুঁচকে নিজ মনে বকতে লাগলেন, শালা শয়তান, নাইজেরিয়ান, উগান্ডা, ভিতু ভিলাই, নিজে আসেনি, এত ভয় পেলে প্রেম করতে বলেছে কে ওকে? বলদা একটা। কি দেখে ওর সাথে আজ 5 বছর যাবৎ রিলেশনশিপে আছি, আল্লাহ মালুম। আমার দিক চোখ পড়তেই হাসলেন, তারপর অভিমানী কণ্ঠে জবাব দিলেন, বলো দেখি শয়তানের কি বলার আছে। বলেছেন সে বাড়ির পেছনে, ওখানেই আপনার যেতে হবে, না হলে সে চলে আসবেন এখানে। তাও মাপ চাইবে না? তারাও যাচ্ছি, আজ ব্রেকআপ হবেই, বাড়িতে গিয়েই ব্রেকআপ ডান্স দিব। মেয়েটা চলে গেল। দেখতে মাশাআল্লাহ, ব্যবহারও সুন্দর, আরিফ ভাইয়ের সাথে খুব সুন্দর মানাচ্ছে। ডাক শুনতেই পেছনে ফিরলাম, রবি আপু। সে আমার হাত ধরলেন শক্ত করে, কড়াকড়ি কণ্ঠে বলে দিলেন, আমার হাত থেকে গেলেই মারি, যতক্ষণ থাকবো আমার সাথেই থাকবি। এখানেই আছি, কোথায় যাব? আজিব। নিজের পাশে বসিয়ে তারপর হাত ছাড়লেন। আমি আবারও বললাম, হঠাৎ কি হয়েছে? দীপ্ত আইসক্রিম খাচ্ছে, লম্বা শ্বাস নিয়ে বলল,
তন্ময় ভাই বলেছেন তোমাকে রবি আপুর সাথে সাথে থাকতে, আর একবার ওই দিক সেই দিক দেখলে সোজা ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিবে বাড়ি। তো পাঠাক, এভাবেও আমি থাকতে চাচ্ছি না। হাহ, কই এই নবাবজাদা কোথার থেকে দেখছে? আশেপাশে চোখ বোলালাম, এত মানুষের মাঝে কই সে তো নেই। দীপ্তকে ধীরে প্রশ্ন করলাম, সে কিভাবে দেখলেন আমায়? তোমার বাম সাইড ফিরে মাথা উঁচু করে ফেলো। আমি দ্রুত সেদিক তাকালাম। তন্ময় ভাই দাঁড়িয়ে, হাতে গ্লাস, সাথে তার কাজিন আরও কে। সে একই দিকে তাকিয়ে আমার দিক। সে কি এতক্ষণ এভাবে তাকিয়েছিল? আমার গলাটা শুকিয়ে আসছে। চুপচাপ নড়াচড়া বন্ধ করে ফেললাম, শক্ত হয়ে বসে রইলাম। রুবি আপু হাসলেন। চাপ নিস না, কিছুই বলবে না তোকে। বলবে না? হ্যাঁ, কিছু বলবে না, কিন্তু করবে। হাড্ডি গোস্ত আলাদা করে দিবে। পুরো অনুষ্ঠানে আমি বসে রইলাম, মাঝে মধ্যে গানের সঙ্গে নিজেও তাল মেলালাম। যখন জন্মদিনের কেক কাটা হলো তখনও তন্ময় ভাই নিচে নামেননি। সেখান থেকেই কেক কাটার জন্য বললেন। আইরিন জানে সে আসবে না, তাই অনুরোধ তেমন করেনি, বরং নিজে গিয়ে খাইয়েছে, আবার খেয়েছে। এখানে আমি ভাবছি কখন এই বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাবো। রবি আপু অবশ্য এনজয় করছেন, আমারই ভালো লাগছে না। লাগবে কিভাবে? আমাকে তো এনজয় করতেই দিল না। কিভাবে তাকিয়ে তখন থেকে? কেউ তাকিয়ে থাকলে নিজেকে নিয়ে ফুর্তি করা যায়? আমার তো মনে হয় না। অস্বস্তিকর চাপে আমি শুধু দাঁড়িয়ে হাসছি। কিছুক্ষণের মাঝে বড়মা আসলেন, সকলকে আলাদা নিলেন। ভেতরের ডাইনিংয়ে রুবি আপু, রবিন ভাইয়া, সুমনা, দীপ্ত আমাদের একাই বসিয়েছেন। সুমনা প্রশ্ন করলো, তন্ময় ভাইয়া সে ডিনার করবে না? ওর কথা বলিও না, ডেকে এসেছি, খাবে না। কি আবর্জনা খাচ্ছে কখন থেকে। আমি যাব? আসবে না, তুমি খেতে শুরু করো। আমাদের খাওয়া শেষ হয়েছে, বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়া হলো। আপাতত যাবার পালা। কখন বেরোবো সেই চিন্তায় মাথাটা ভার। খুবই ক্লান্ত লাগছে, ঘুমানোর জন্য চোখ লাফাচ্ছে। বাড়ি গিয়ে আগে হবে এক ঘুম, তারপর অন্য কিছু। যাবার পথে তন্ময় ভাইয়ের নানু বাড়ির কেউই যেতে দিবে না, সকলেই বারবার বলছেন। বড়মা বললেন, আমি তো থাকতে চাচ্ছিলাম, কিন্তু বাড়ি খালি, বাচ্চারা সব সাথে। তনয়ের বাবা রাখবেন, খালি বাড়ি সে একদম পছন্দ করে না। রবিন ভাইয়ের জবাব, তাহলে থেকে যাও, কাল আসবেন না। তন্ময় ভাইয়ের মুখ খুলল, আসবে কাল, যাচ্ছি আমরা। তন্ময় ভাই বেরিয়ে গেছেন। সে যেহেতু বলেছে বড় চাচু আসবেন, তাহলে সত্যি আসবেন। নানু সকলের হাতে বড় বড় বাড়ি ধরিয়ে দিলেন। বড় মা বললেন, সাবধানে যাস। আমি মাথা দোলালাম, আচ্ছা আসি। গাড়িতে উঠতে গিয়ে আরেক ঝামেলা। রবি আপু সুমনাকে উদ্দেশ্য করে বলল, সুমনা, তুমি কি ভীতু? অন্ধকার ভয় পাও? আরে না। বাঁচা গেল। আমি আর রবিন প্রচণ্ড ভীতু। সাহসী তুমি থাকলে ভয় কম পাবো। বলতেই সে সুমনাকে এক প্রকার জোরপূর্বক গাড়িতে বসিয়ে দেন। তন্ময় ভাইকে দুষ্টু হেসে বলল, সাবধানে আসিস। আমার শ্বাস কিছুক্ষণের জন্য বন্ধ হওয়ার জোগাড়। রবিন ভাই সেই গাড়িতে ঢুকছেন, তার মানে তারা আমাকে একা পাঠাচ্ছেন তন্ময় ভাইয়ের সাথে। পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে আমি রবি আপুর হাত ধরলাম। না প্লিজ, সবাই মিলে ভাগাভাগি করে যাই, তাই না? প্লিজ। রবি আপু বড়সড় না করে দিলেন, প্লিজ। এত ভয় পাচ্ছিলাম বলার বাহিরে। পছন্দের ব্যাপারটা নিয়ে আমি এখনও ঝাটকায়। তার উপর তন্ময় ভাইয়ের সাথে থাকলে আমি পর্যাপ্ত শ্বাস নিতে অক্ষম। নির্ঘাত শ্বাস আটকে মরে যাব, না হলে হার্ট অ্যাটাক। রবি আপু আমার দিকে মাথা আনলেন, ধীর আওয়াজে বললেন, সুমনাকে একা তনয়ের সাথে পাঠিয়ে দিই। তোর যেহেতু এত সমস্যা। ধীরে বললেন। এতটা ধীরে বলেননি। নির্ঘাত তন্ময় ভাই শুনেছেন। আমার কাদো কাদো মুখ দেখে বিরক্তিকর শ্বাস ফেললেন আপু। আজ 2 ঘন্টার রাস্তা, আর আমরা আগ পাছে যাব পাশাপাশি। ব্যাস, আপু চলে যাচ্ছে। আমার এত অনুরোধ কিছুই গায়ে নিলেন না। আমারও দিন আসবে, জ্বালিয়ে মারব। এদিকে তন্ময় ভাই
কোনো কথা বলছে না, একভাবে দাঁড়িয়ে। তার কি ইচ্ছা অনিচ্ছা কিছুই নেই। সে বললে কি এমন করতো? সাহস পেত। ওদিকে ভেতর থেকে সুমনার আওয়াজ, ওদের সাথে যাই, তিনজন তিনজন হবে। রুবি আপুর মিষ্টি জবাব, আরুর সাথে আমার লেগেছে, আর তোকে আমার অনেক ভাল লাগে, তা তো তুই জানিস। একটু কথা শেয়ার করব, শুনবি? সুমনার না বলার রাস্তা আপু রাখলেনই না। এত ঝামেলা যাকে নিয়ে তার মাথা ব্যথা নেই, একদম শান্ত। অথচ সুমনার তো তার জন্যই এমন করছে, তার দায়িত্ব নেই। কপালটা শেষ। এত তাড়াহুড়ো করতে কে বলেছে আমাকে? গাড়িতে দ্রুত বসতে গিয়ে কপালটা শেষ করে দিলাম। কি যন্ত্রণা! চিনচিন ব্যথায় অচেতন হবার জোগাড়। কখন না আবার তন্ময় ভাই ধমক দেন, সেই ভয়ে কপালও ঘষছি না, চুপচাপ বসে। অবশ্য ব্যথাটা এক পর্যায়ে কমেছে, সেই তীব্র চিনচিন ব্যথাটা আর নেই। আর চোখে তন্ময় ভাইয়ের দিকে তাকালাম। সে ড্রাইভিং করতে মনোযোগী, সোজা তাকিয়ে আছে। নেই তার কোনো নড়চড়, নেই কোনো শব্দ। মনে হচ্ছে আমি একা একটি গাড়িতে বসে। আমার পাশে যে একজন ব্যক্তি রয়েছে তা বোঝারই প্রশ্নই আসছে না। থাক, তার মুখ না খোলাটাই শ্রেয়। সে মুখ খুললে শুধু কথা শোনান, ভালো কিছু তো আদৌ বললেন না। তার ফোন বেজে উঠছে। সে কি শ্রবণ শক্তির ক্ষতিগ্রস্ত? শোনেন না তার ফোন বাজছে? এইভাবেই মানুষদের হয়রানি করেন বুঝি? হঠাৎ সে তার বাজতে থাকা সেলফোন আমার দিকে এগিয়ে দিলেন। কল রিসিভ কর। আমি সে জবাব দিচ্ছে না। এর আবার কি সমস্যা হচ্ছে? আমাকে হেনস্থা না করলে কি দিন কাটে না? আপনার কল আমি কেন রিসিভ করব? তার চোখের চাহনি দেখে ফোন নিলাম হাতে। কলার আইডির নাম সেভ করা না, তার মানে আননোন নাম্বার। রিসিভ করলাম এক মেয়েলি কণ্ঠ। সালাম জানালাম, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে জবাব, হু আর ইউ? মেয়ের ধমক শুনে বড় সড়ো চোখ করে তন্ময় ভাইয়ের দিকে তাকালাম। সে গাড়ি ড্রাইভিংয়ে ব্যস্ত। কি কথা বলবো, কি বলবো? আমি তন্ময় ভাইয়ের বোন বলতে গিয়ে থেমে গেলাম। তন্ময় ভাই গাড়ি থামিয়ে দিয়েছেন, তারপর সিটে হাত দ্বারা ভর দিয়ে আমার দিকে ফিরলেন। এবার কথা বলার ক্ষমতা 0% আমার। সে শান্ত স্বরে বললেন, ডিস্টার্ব করে, টক টু হার লাইক ইউ আর মাই ফিয়ান্সে। মাথাটা সম্পূর্ণ খালি হয়ে গেল। বুকের তীব্র ধুকপুক হয়তো সেও শুনতে পাচ্ছে। কি বললেন? তার ফিয়ন্সে? ফিয়ন্সে হয়ে কথা বলতাম। গলাটা শুকিয়ে আসছে। পানি আপাতত খুবই জরুরি ভূমিকা পালন করছে। ফোনের মেয়েটা চেঁচাচ্ছে। এই মেয়েকে তো আমি 1 মিনিটে দফা রফা করে দিতাম যদি তন্ময় ভাই না থাকতেন। কিন্তু তার সামনে শব্দই বের হচ্ছে না, গলা আটকে আসছে। সাহস সঞ্চার করলাম, আপনি কে? সেটা তোমার ব্যাপার না। তন্ময় কোথায়? রাত বিরেতে ছেলেদের ডিস্টার্ব করা হচ্ছে। ঘরে ভাই নেই। হু দ্য হেল আর ইউ? উইচ আর ইউ ফ্যাকিং ইনসেন্ট? চোখ বড় সড়ো করে ভাইয়ের দিকে তাকালাম। কি বেয়াদব মেয়ে! একে তো রাগে আমার মাথাটা ধরে আসছে। গালি আমাকে আজ পর্যন্ত কেউ দেয়নি, আর এই মেয়ের সাহস কি করে হয়? আমি ফোন নিয়ে জানালার দিকে মুখ ঘুরলাম। আজকে তো একে আমি বেশরম লজ্জাহীন মেয়ে। আমি গলা পরিষ্কার করে নিলাম। ভয় আর রাগে মিশ্রিত আমার কণ্ঠ অদ্ভুত। আমি তন্ময়ের ফিয়ন্সে। তার দিক নজর দিলে চোখ টেনে তুলে ফেলবো। আরেকদিন যদি দেখি তাকে ডিস্টার্ব করা হচ্ছে, যেথায় থাকবেন সেখানে গিয়ে চোখ আর মুখ তুলে নিয়ে আসবো। আবর্জনা। কল কেটে আমি বড় শ্বাস ফেললাম। এমন ঝগড়া আমি কখনো করিনি। ক্লাসে করেছি সেগুলো টুকটাক। এমন রেগে ঝগড়া, তাও যাকে চিনি না তার সাথে। ব্যাপারটা একদম প্রথম এবং নতুন। ধীরে সোজা হয়ে বসলাম। ফোনে লক স্ক্রিনে ভেসে বুকের সাথে আমারও হাতও কাঁপছে। দ্রুত ফোন তার সাইডে রেখে দিলাম। গালি দিচ্ছিল তাই আর কি। সে হাসছে, শব্দ করে হাসছেন। আমি আর চোখে তাকিয়ে আর চোখই ফেরাতে পারলাম না। সে হয়তো এই জন্যই কম হাসেন। সে হাসলেন, আশেপাশের কেউ তার হতে চোখ ফেরাতে
অক্ষম হয়ে যাবেন। হাসতে হাসতে হঠাৎ আমার মুখ ধরলেন, দু গালে গাল চেপে আর ঠোঁট কপালে ছোঁয়ালেন। শ্বাস আটকে আমি শক্ত হয়ে বসে, বুকের ধুকপুক তীব্র হচ্ছে, শরীর কাঁপছে। সে বললেন, ঠিক আছে, ঘুমা। আমার মাথা ঠেলে তার কাঁধে শুইয়ে দিলেন। আর সে আবারও গাড়িতে মনোযোগী হলেন। এই অনুভূতি শরীরে ক্রমাগত স্রোত চালাচ্ছে, ভেতরে সব কিছু তীব্র কাজ করছে। তার শরীরের চেনা পারফিউম ঘ্রাণ শুকতেই মাথা আউলে আসছে, মাতাল মনে হচ্ছে নিজেকে। চোখ বুজে আসছে অনুভূতিতে, এক অদ্ভুত অনুভূতি। লাগাতার শ্বাস নিতে হচ্ছে আমাকে। তার কাঁধে মাথা উঠাতেই ইচ্ছে হচ্ছে না, আবার তার কাঁধে শ্বাস নিতে পারছি না। দোটানায় আমি শ্বাসকষ্টে মারা যেতে প্রস্তুত, তাও উঠতে রাজি নই। চোখ বুজে আসছে, শরীর ছেড়ে দিচ্ছে তার এই মাতাল করা ঘ্রাণ, তার কাঁধ। সকালের তীব্র রৌদ্রোজ্জ্বলে ঘুম ভাঙল। জানালা দ্বারা ঝলমলে রোদ প্রবেশ করছে কামরায়। মাথাটা ধরে উঠে বসলাম। ধীরে ধীরে সব মনে আসতে লাগলো। আমি লাফ দিয়ে বিছানায় ছাড়লাম। এখানে কিভাবে? গাড়িতে না ছিলাম? কখন ফিরলাম বাড়িতে? ঘরে পৌঁছালাম কিভাবে? এখনও রাত্রে পোশাকে রয়েছি, মেকআপ রিমুভ করা, চুল ঝুটি করা। বিছানায় ভ্রম করে বসে পড়লাম। মাথা ধরছে, গোসল না অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ছেড়ে আগে গোসল নিলাম। তৈরি হয়ে আগে রুবি আপুর কামরায় দৌড় লাগালাম। সে নিশ্চয়ই জানবে কি হয়েছে। রুবি আপুর কথা বলছেন, আমায় দেখে ঢুকতে ইশারা করলেন। বিছানায় বসে দ্রুত ফোন রাখতে বললাম তাকে। কিছুক্ষণের মাঝে ফোন কাটলেন। হয়েছে কি? আমরা বাড়ি কখন পৌঁছেছি? আমি ঘরে কিভাবে পৌঁছালাম? রুবি আপু দুষ্টু হাসলেন, আমার গাল টেনে বললেন, কোলে ছড়ে? আমার তো চোখ বড়সড় হয়ে গেল। কার? তনয়ের। তুই তো ওর শার্ট 2 হাতে ধরে রেখেছিস, ছাড়ছিসই না। বিছানায় রাখবে যখন তখনও ধরে রেখেছিস। তনয় তো ধীরে ধীরে ছাড়িয়েছে, তোর চুলও বেঁধে দিয়েছে, মেকআপও তুলে দিয়েছে, যাতে অসুবিধা না হয় তোর। আমি শুধু শুনছি, বিশ্বাস করতে আর মাথায় গাঁথতে সময় লাগলো। রবি আপু আবারও বললেন, তুই কতটা ভাগ্যবান তুই নিজেও জানিস না। তনয় তোকে অনেক ভালোবাসে, অনেক। তা তুই কল্পনাও করতে পারবি না। ভালোবাসেন আমাকে? তন্ময় ভাই আমাকে ভালোবাসেন? যাকে সবাই চায় সে আমাকে চান? আমার মন কেমন অস্বস্তিতে। হয়েছে, চাপ নিস না। আজ তো সকালের স্কুল কলেজ বাতিল গেল। চাচু ছুটির জন্য ফোন করে বলে দিয়েছে, তাই কোনো চিন্তা নাই তোর আর আমার। ব্রেকফাস্ট করতে বসে আমি আশেপাশে তাকাতে ব্যস্ত। তন্ময় ভাই আসেননি এখনো। দীপ্ত এসে আমার পাশে বসলো। শুরু হলো ওর কথা। তোমাকে তো বেঁচে দিলেও তোমার খবর পাওয়া যাবে না। এভাবে মরার মতো কিভাবে ঘুমাতে পারলে? ছোট চাচি হাসতে লাগলেন। খাবার প্লেট দিচ্ছেন আর বলছেন, আমাদের আরু হচ্ছে ঘুমের রাজকন্যা। ঘুমলে পৃথিবীর খবর আর থাকে না। এত গভীর ঘুমে কি স্বপ্ন দেখা হলো? আমাদেরও বলো প্লিজ। আমি ধমক দিতে নিয়েও থেমে গেলাম। তন্ময় ভাই এসেছেন। সে রবিন ভাইয়ের পাশে বসলেন। আমার দিকে তাকাতেই আমি নিচে তাকালাম। মা প্রশ্ন করলেন। রবি আপুর জবাব, হ্যাঁ। খেতে খেতে সকলেই কথা বলছে, শুধু তন্ময় ভাই চুপ, মাথা নিচু হয়ে খাচ্ছেন। আজ আমার সকল ধ্যান শুধু তার দিক ছিল। চোখ সরাতে ব্যর্থ হচ্ছিলাম। সে খাওয়া শেষ করে বড় চাচুর উদ্দেশ্যে বললেন, মাকে নিয়ে আসিও। বড় চাচুর জবাব নেই। ভাইয়া চলে যাচ্ছেন। আমি তখনও পিছু হতে তাকেই দেখছি। পড়তে বসেছি, মাথাটা ব্যথা করছে। চা হলে মন্দ হয় না, মাকে বলতে হয় 1 কাপ চায়ের কথা। তখনই সুমনা হাজির। মুখ দেখে মনে হচ্ছে রেগে। আমার পাশে দাঁড়িয়ে আমাকে তীক্ষ্ণ দৃষ্টি দেখাতে লাগলো। কি হয়েছে? ঢং কম কর। কি হয়েছে? কিছুই বুঝতে পারছিস না? একদম না বোঝার অভিনয় করবি না। আওয়াজ নামিয়ে কথা বল। তুই রাত্রে কিভাবে পারলি এমন করতে? কতবার করে বললাম তন্ময় ভাইয়ের সাথে বসার ব্যবস্থা করে দে, অথচ তুই কি করলি? নিজে বসলি তার সাথে, আবার ঘুমের ভান করে কোলেও চড়ে নিলি। মেয়েটা এমন বেশরম হচ্ছে কেন? তোর মনে হচ্ছে না তুই বেশি করছিস? বেশি আর আমি করতে দিলি কই?
এটা বল আমাকে, তুই কি তন্ময় ভাইকে পছন্দ করিস? আমি কিন্তু খেয়াল করেছি তুই তার দিকে তাকিয়ে থাকিস। এসব নোংরামি বাদ দিয়ে দে। তুই জানিস আমি তাকে ভালোবাসি, সেই ক্লাস 8 থেকে। শোন সুমনা, তুই নিজের রাস্তা অতিক্রম করছিস। এমন আচরণ তুই কিভাবে করিস, তাও আমার সাথে আমার ঘরে দাঁড়িয়ে? আর কোলে চড়ার জন্য আমি ভান কেন করব? সে আমার কাজিন, সাহায্যের জন্য নিতেই পারে। তোর এমন রিয়াকশনের কোনো অধিকার নেই। আর হ্যাঁ, তন্ময় ভাই তোকে সেভাবে দেখেন না, শুধু শুধু কাহিনী বানাচ্ছিস। এখন যা, রুম থেকে বেরো। সুমনা আমাকে ঘুরালো ওর দিকে। কথা শেষ হয়নি আমার। তুই তার দিকে নজর দিবি না। আর দিলেও কি, সে তো তোকে বোন ছাড়া অন্য কিছু ভাবেই না। আমার তো মনে হয় তোকে দেখতেই পারে না। হ্যাঁ পারেন, রুম থেকে বেরো, এরপর নখ ছাড়া কখনো প্রবেশ করবি না, যা। এই সেই সুমনা, প্রচণ্ড অপরিচিত লাগছে। আমার ছোটবেলার সঙ্গী আচরণ কতটা জঘন্য হয়েছে। কিভাবে বলল আমি ঘুমের ভান করেছি? এতটা নোংরা ভাবে আমাকে।